প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ভাসানী অনুসারী পরিষদকে যে তারা এই দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার শতবার্ষিকী জন্মদিনের শতবার্ষিকী পালন করবার জন্যে এই অনুষ্ঠানটি আয়োজন করে তাকে স্মরণ করেছেন। সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অত্যন্ত দুঃখ, ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘটিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের অতি দ্রুত আরোগ্য কামনা করছি, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মশিউর রহমান জাদু মিয়া তিনি বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছেন, যেটা অনেকেই কিছুটা আলোচনা করেছেন। আমি সেই বিষয়টি সম্পর্কে একটু কথা বলতে চাই। মশিউর রহমান জাদু মিয়া সাহেবকে আমি ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠভাবে চিনতাম না, কারণ তখন উনি যখন রাজনীতি অত্যন্ত সক্রিয়, সেই সময়টা আমি কিছুটা রাজনীতি থেকে দূরে ছিলাম। তাকে চিনতাম খুব ভালো করে এই জন্যে যে একটা তার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। আমার বাবার তিনি সহপাঠী ছিলেন। অন্যদিকে যেহেতু আমি ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে একসময় যুক্ত ছিলাম, তার নেতা ছিলেন মশিউর রহমান জাদু মিয়া। তাকে অনেকেই এমনভাবে বলতে চেষ্টা করেন যে মশিউর রহমান জাদু মিয়া আসলে কিছুটা বিতর্কিত ছিলেন। আমি সেই দিকগুলোতে জানি না, ঠিক আমি সে বলতেও পারবো না। আমি তার যে ভূমিকাটা দেখেছি আপনার বাংলাদেশের রাজনীতিতে, সেটা সম্পর্কে একটু স্পষ্ট করে আমার ধারণা যেটা আমি সেটা আপনাদের বলতে চাই। মশিউর রহমান জাদু মিয়ার সবচেয়ে বড় যে ভূমিকাটা এই দেশের রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করেছে, তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার ক্ষেত্রে। এই দেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তনের পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আসার পরে এই হচ্ছে সমস্যা। এটার উনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আসলেন এবং যখন উনি ভাবলেন যে নতুন একটা দল তৈরি করা দরকার, একটা রাজনৈতিক শক্তি গঠন করা দরকার, তখন যে রাজনীতিবিদেরা তার সঙ্গে কাছাকাছি এসে তাকে যে পরামর্শগুলো দিয়েছিল, তাকে যে না হবে না, এটা কোথায় মাইক পাচ্ছে, কোথায় মাইক পেলেন আপনি? এইখানে আরেকটা ছিল না তোমাদের? ভাই এগুলো ঠিক করো না কেন তোমরা? এত টাকা ভাড়া নেও তোমরা, ঠিক করবা। সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন দেশে একটা নতুন রাজনৈতিক শক্তির কথা ভাবছিলেন, সেই সময় যে সমস্ত রাজনীতিবিদেরা, দেশপ্রেমিক রাজনীতিবিদেরা তাকে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছিলেন, তার মধ্যে মশিউর রহমান জাদু মিয়া অন্যতম। আমরা সেই ইতিহাসে আমি যেতে চাই না, কারণ ন্যাপকে বিলুপ্ত করে, বা আমি জানি না সেটা কি স্থগিত করে, এই জিনিসটা আমি ঠিক বুঝিনি আর কি, স্থগিত করে তিনি যে ন্যাশনাল আওয়ামী পার্টিকে বাদ দিয়ে বিলুপ্ত করে দিয়ে তিনি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টে, বোধহয় সম্ভবত না পরে, তারও পরে জাতীয়তাবাদী দলে যখন তিনি যোগ দিলেন, সেটা ছিল একটা টার্নিং পয়েন্ট অফ পলিটিক্স। বাংলাদেশের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট ছিল। কারণ মশিউর রহমান জাদু মিয়া যখন এই বিষয়টাকে সামনে নিয়ে আসলেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেসামরিক এবং সামরিক শক্তির একটা
সমঝোতা দরকার। গণতন্ত্রে ফিরে আসতে হলে এর কোনো বিকল্প নেই। তখন অনেকেই তার বিরোধিতা করেছেন, কিন্তু দেখা গেল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সাহায্য করার ক্ষেত্রে তার এই চিন্তা সেই সময় সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা হিসেবে পালন করেছে এবং বাংলাদেশের রাজনীতি একটা নতুন ধারা সৃষ্টি হয়েছিল। সেই ধারাটি ছিল দেশপ্রেমিক রাজনীতির ধারা। সেই ধারাটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যে রাজনীতি, সেই রাজনীতিকে প্রতিষ্ঠা করবার ধারা। তিনি ফ্রন্ট গঠন করা হয়েছে প্রথমে, এবং সেই ফ্রন্ট গঠন করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করা হয়েছে। সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে অন্যতম নিঃসন্দেহে শহীদ আমাদের মশিউর রহমান জাদু মিয়া সাহেব। এ ব্যাপারে ওইটা অস্বীকার করবার কোনো উপায় নেই। মশিউর রহমান সাহেব জাদু মিয়া বেশি দিন বেঁচে থাকতে পারেননি। একটা নির্বাচন হয়েছে 79-এ একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল জয়লাভ করার পরে তিনি বেশি দিন বেঁচে থাকেননি। তখন তিনি সিনিয়র মন্ত্রীর মর্যাদা, প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়েছিলেন। তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। এবং কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই বিষয়টি বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনারা তার সম্পর্কে অন্যান্য বক্তাদের কাছে শুনেছেন, তার যে কর্মক্ষমতা, তার সমাজ পরিবর্তনের রাজনীতির সঙ্গে তার যে যোগাযোগ এবং তার সম্পর্কে যে বিতর্ক রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা শুনেছেন। আমি সেই দিকে আলোচনা করতে চাই না। আমি তো এইটুকু বলতে চাই যে মশিউর রহমান জাদু মিয়া সেই রাজনীতির ভাবতেন যে রাজনীতি বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে, গণতন্ত্রকে একটা পথ দেখাতে পারে। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই মানুষগুলোকে একত্রিত করেছিলেন। তিনি শুধু মশিউর রহমান সাহেব জাদু মিয়া কি নয়, সেই সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দল, বিভিন্ন মতের বাম ডান সবাইকে একসাথে নিয়ে এসে তিনি কিন্তু এই জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। এটা নিঃসন্দেহে সেই সময়কার রাজনীতিতে সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মশিউর রহমান জাদু মিয়া সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছেন যে পথে আমরা শুধুমাত্র একটা পুরনো ধারণাকে সঙ্গে নিয়ে এবং একটা স্থির ধারণাকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি করব, সেটা সঠিক হবে বলে মনে হয় না। এবং যে কারণেই আমরা সেই পথটাকে মনে করি মশিউর রহমান সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছিলেন। আজকে অনেকেই ভাবেন যে এই রাজনীতিতে একটা এমন একটা অবস্থান গ্রহণ করা যে অবস্থানটা সবসময় একটা বৈরিতা করবে, একটা ডিনায়াল ভাব নিয়ে আসবে। কিন্তু মশিউর রহমান সাহেব জাদু মিয়া কিন্তু ওই ধারণার বাইরে চলে গিয়ে তিনি একটা রিকনসিলিয়েশনের পলিটিক্সের সঙ্গে গিয়ে সেই সময় বাংলাদেশের কিছুটা তিনি সামনে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন গণতন্ত্রের। তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র ডিনায়াল দিয়ে হবে না। আমি যেটা মনে করি যে সেটা উনি দেখিয়েছেন প্রথম, যে সেই সঙ্গে একটা পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, এই বিষয়টাকেও আপনার সামনে নিয়ে আসার প্রয়োজন আছে অনেক সময়। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশের অবস্থা ভয়াবহ রকম দাঁড়িয়েছে। এখানে আইনের কোনো শাসন নেই, গণতন্ত্র নেই, এখানে মানুষের কোনো ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নেই, এমনকি কথা বলার পর্যন্ত অধিকার নেই। এই সরকার দীর্ঘদিন ধরে অত্যন্ত সুচতুরভাবে গণতন্ত্রকে নির্বাসিত করেছে, মানুষের অধিকারগুলোকে হরণ করেছে এবং ধীরে ধীরে সমস্ত অর্থনীতিকে একটা পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে। আজকে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এমনকি পাকিস্তান আমলে, যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের শাহনাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে,
আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না, আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন। কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে আপনারা কোন অংশে কম করেছেন? আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ি, মাহবুবুর ভাইরা আছেন, জামাল ভাইরা আছেন, তখন ছিল NSF, আপনার আইয়ুব খানের দলের লোক, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন। তারা এইভাবে আমাদেরকে আক্রমণ করতো, তারা আমাদের এইভাবে আমাদের সভা পণ্ড করতো, আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করতো বিভিন্নভাবে এই অস্ত্র শস্ত্র নিয়ে। তো সেইখান থেকে আজকে আপনারা এর বাইরে তো যেতে পারেননি, আপনারা সেই পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আপনারা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন এবং তারা আজকে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে, কি ভয়াবহ নির্যাতন, পয়সা দিয়ে নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। আজকে এই গতকালের যে ঘটনা, সেই ঘটনা থেকে বাংলাদেশের মানুষের কাছে তারা যে আহ্বান জানিয়েছেন আমাদের ছাত্ররা, এই আহ্বান আমি মনে করি যে অত্যন্ত সময়োচিত একটি আহ্বান, যৌক্তিক একটা আহ্বান। আমার খুব ভালো লেগেছে এই জন্যে যে আমরা এতদিন ধরে আন্দোলন করছি, আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি, আমরা এই কথাটা বারবার করে বলার চেষ্টা করছি যে এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলোকে হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে। কিন্তু আজকে এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম কোনো আপনার তাদের পার্টিসিপেশন যেটা সেটা আমরা দেখতে পাইনি। আজকে যখন তারা তাদের একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে, সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে কি ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে আপনার সাড়া দেওয়া উচিত। আর কারণ কালকের যে বিষয়টা ছিল এটা শুধুমাত্র কোটা আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না, কালকের এই বিষয়টা ছিল সম্পূর্ণভাবে যে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। তো সেই আক্রমণটা ভয়াবহ আক্রমণ এবং তাতে করে আমাদের সন্তানের আজকে অত্যন্ত আহত হয়েছে, নির্যাতিত হয়েছে। গোটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এটা শুধু ঢাকাতে নয়, সারা দেশে হয়েছে। আজকে মুশফিকুর রহমান সাহেবের এই শতবার্ষিকী পালন অনুষ্ঠানে আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমরা বারবার করে বলে আসছি যে আজকে দেশকে তারা ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেছেন আজকে কথাটা উঠে এসছে যে প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত পিএ থেকে সহকারী বলা হয়, তার কাছেই 400 কোটি টাকা, তিনি নিজেই বলেছেন, অন্য কারো বলার দরকার হয় না, 400 কোটি টাকার সম্পদ নাকি পাওয়া গেছে। এতদিন যে কাজ করলো প্রায় 15-16 বছর ধরে, তুমি এতদিন তো উনি কিছু জানতে পারলেন না। এখন তিনি জানলেন যে তার নিজে বলছেন যে 400 কোটি টাকা সম্পদ নিয়ে গেছে এবং তাই সে আবার চলেও গেছে। হ্যাঁ, এবং আমি শুনলাম সে চলেও গেছে দেশ। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনারা এটাতে যাওয়ার পরেই বলেছে, আপনারা কি এতদিন এটা প্রমাণিত হচ্ছে একটা জিনিস একটু লক্ষ্য করবেন যে আসলে মূল যে দাবি জনগণের, যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, এই গণতন্ত্রকে ফেরত চাই, ভোটের অধিকার ফেরত চাই, এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য একটার পর একটা ঘটনা ঘটিয়ে তারাই ঘটনা ঘটাচ্ছে, ঘটিয়ে জনগণের যে দৃষ্টি সেই দৃষ্টিকে তারা বিভ্রান্ত করছে। আজকে এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রেখে আমাদের যে মূল যে জনগণের যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমরা একটা সুষ্ঠু জবাবদিহিমূলক একটা সরকার চাই, একটা ব্যবস্থা চাই, যে ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের কথা বলার অধিকার থাকবে, যারা ক্ষমতায় থাকবে তাদেরকে জবাবদিহি করা হবে। এই বিষয়গুলো বুঝিনি রাখাটা, তার জবাবদিহিমূলক আপনার ব্যবস্থা থাকবে এবং সেখানে জনগণ তাদের কথা বলতে পারবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, শুধু কথা বলি, একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি। এই সময়ে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমরা বরাবরই বলছি আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই।
আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে, যারা আজকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে একটা পুরোপুরিভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। আমি ফ্যাসিবাদ সম্পর্কে আমার ধারণা বই পড়ে বিভিন্নভাবে, কিন্তু কোনো ধারণা ছিল না। কালকে আমার মনে হয়েছে যে আমি ফ্যাসিবাদ দেখি, আমি আমার চোখের সামনে ফ্যাসিবাদ দেখি যে যখনই কোনো কিছু দমন করতে হবে বিরোধী দলকে বা বিরোধী কথাকে, এমনকি ছাত্রদের দাবিগুলোকে, তখন এইভাবে তাদের দলের বিভিন্ন লোকজনদেরকে দিয়ে, সন্ত্রাসীদেরকে দিয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া, তাদেরকে আপনার পুরোপুরিভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ। আজকে সেইখান থেকে দেশকে বের করে আনতে হবে। আজকে 53 বছর হচ্ছে স্বাধীনতার, এই স্বাধীনতার পরে আজকে এতদিন পরেও আমাদেরকে আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। যে কোটার কথা ছেলেরা বলেছে, এই কোটার ব্যবস্থা তো উনি এই প্রধানমন্ত্রী তো আপনার বাতিল করে দিয়েছিলেন, আবার সেটাকে আপনার আদালত দিয়ে সেটাকে নিয়ে এসে সামনে নিয়ে এসে সেটাকে ইস্যু বানিয়ে আবার সেটাকে ইস্যু তৈরি করেছেন। দুর্ভাগ্য আমাদের যে আজকে আদালতকে ব্যবহার করা হচ্ছে তাদের শাসনকে স্থায়ী করে রাখবার জন্য। এই কথাটা আমরা বহুবার বলেছি এবং সেই জন্য আমাদেরকে বিভিন্নভাবে কথা বলা হচ্ছে। আমি খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই দেশের মানুষ এরা জেগে উঠছে। আমি বিশ্বাস করি যে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে এবং যে কথাটা মাহমুদুর রহমান বান্দার সহ আমাদের সমস্ত বক্তারা বলেছেন যে আর সময় দেওয়া যাবে না, আর সকলকেই উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলের ভালো শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।